না হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনসাইড আউটসাইড এক্সপ্লোর। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তো এই যে ব্লগটা, এটা হচ্ছে তোমার পৌষ সংক্রান্তির দিনের ব্লগ। তো সোমবার দিন সারাদিন কি করেছি না করেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আই হোপ আজকের ব্লগটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে। দিনটা অনেক দেরিতেই শুরু হয়েছে। 8টার সময় ঘুম থেকে উঠেছি, তারপরে এক গ্লাস ছাতু খেয়ে সবজি টবজি নিয়ে এখন বসে গেছি সবজিগুলো কাটতে। আর কি বলো তো, একটু বেলা করেই দিনটা শুরু করলাম, কারণ সকাল থেকে এত কুয়াশায় ঢাকা ছিল যে ঠান্ডাতে একদমই মানে বাইরে বেরোতে ইচ্ছে করছিল না। তো আর ঠান্ডায় সত্যি কাজবাজও করা যায় না। আর এই কয়েকদিন তো কেমন ঠান্ডা পড়েছে তোমরা তো জানো। তো যাই হোক, আমি এক এক করে সবজিগুলো এখন কেটে নিচ্ছি। আর যেহেতু আজকে নিরামিষ, আর বেশ শাক টাক ওইসব বাবা এনেছে। আর সবজিগুলো কাটছিলাম আর মায়ের সঙ্গে গল্প করছিলাম আর হাসছিলাম এই কথাটা শুনে। মা আমাকে বলছিল যে তুমি এসছো বলে এত সবজি টবজি রান্না হচ্ছে। অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মা আর বাবাই সবজি খুব একটা পছন্দ করে না, ওরা একটু ওই ঝাল মাছের ঝোল এইসবই পছন্দ করে। আর আমি আর বাবা আমরা দুজনই খুব সবজি, শাক সবজি এইসব খেতে পছন্দ করি। আর ভাইয়ের কোনো প্রবলেম হয় না, ওকে যা মানে যাই রান্না হোক না কেন ওর সবটাই চলে। আর তো যাই হোক, ওইসব কথাগুলো আলোচনা করছিলাম আর আমি হাসছিলাম। তো এখন বাবাই ঘুম থেকে উঠেছে, তখন প্রায় 10টা সাড়ে 10টার মতো বেজে গেছিলো। ওকে এক কাপ চা দিয়ে আমি রান্নাগুলো বসিয়ে দিয়েছিলাম। আর আজকে রান্না হয়েছে দেখো কত কিছু। আলু শিম ভাজা, এদিকে শাকের তরকারি, তারপরে তোমার ওলকপি ভাজা, তারপরে মূলো ভাজা, বড়ি ভাজা, আর এদিকে কিছু কিছু সবজি দিয়ে সবজির টক বানিয়েছি লেবু দিয়ে। তো ভীষণই ভালো খেতে হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে সোমবার, আর আজকে তোমার মকর সংক্রান্তি। তো সবাইকে জানাই মকর সংক্রান্তির অনেক শুভেচ্ছা। আর আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। এখন তোমার দুপুরবেলা, মানে এখন থেকে স্টার্ট করছি বলতে সকাল থেকে তো স্টার্ট করেছি, কিন্তু কথা বলার মতো একদমই সময় হয়নি। আর এখন স্নান করে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই বসছি। তো ভাবলাম তোমাদের সঙ্গে কথা বলা যাক। তো চলো ব্লগটা এখন থেকে স্টার্ট করছি, আর কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই হোক আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো চলো ব্লগটা এখন থেকে স্টার্ট করা যাক। খাওয়া দাওয়ার পরে বাসন সব কিছু ধুয়ে গুছিয়ে তারপরে এখন বসছি একটু নেল পালিশ পরতে। কারণ কি বলতো, আমার না নখ ভীষণই শখের, আর আমি দু হাতে নখ রাখতে পছন্দ করি। বিয়ের আগে তো বেশ লম্বা লম্বা নখ ছিল, খুব সুন্দর সুন্দর, কিন্তু এখন তো অনেকটা ছোট করে দিয়েছি। সবাই এখন ঘুমোচ্ছে, আর আমি দুপুরবেলা 2:30টার সময় বেরিয়ে পড়েছি। কে কোথায় কি করছে, ঘুরতে সবার বাড়ি বাড়ি। এখন দেখো বিকেলবেলা হাঁটতে হাঁটতে, বিকেলবেলা ঠিক না, এখন দুপুরবেলায় দুজন বেরিয়ে এসছে, বিকেলবেলা বললে ভুল বলা হবে। আর ওই 2:30টা মতো বাজে, তো দুজন বেরিয়ে এসছি। আর বাবা মা একটু রেস্ট নিচ্ছে আর আমার দুজন বেরিয়ে এসছি আশ্রমের দিকে বলতে আমাদের বাড়ির কাছাকাছি এখানে একটা খুব ভালো আশ্রম আছে, মানে বাচ্চারা থাকে। আর তো ওই কারণে ভাবলাম চলো ওইটা ঘুরে, মানে আমি এর আগে এসছি, তো আমরা আর একবার ঘুরেও নিব আর তোমাদেরকেও দেখিয়ে দিব। তো চলো এখন আশ্রমের ভেতরে ঢুকছি, তো তারপর তোমাদেরকে দেখাচ্ছি প্লিজটা। তো চলো এখন আমাদের গ্রামের একটা নামী প্রতিষ্ঠান, তো ওটাই ঘুরে তোমাদেরকে দেখাবো। এটা অ্যাকচুয়ালি একটা অনাথ আশ্রম, অনাথ শিশুরা এখানে থাকে। তো এই প্রতিষ্ঠানটা পুরোটা ঘুরে দেখাবো, এবং কার মানে কে এই সমস্ত কিছুটা দেখাশোনা করে, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে। আমার বাড়ি থেকে পায়ে হেঁটে এলে 5 মিনিট সময় লাগে আশ্রমে আসতে হলে। আর আমাদের গ্রামের না, মানে এটা একটা ঐতিহ্য বলতে পারো। মানে সত্যি বলতে কি, পাউসি গ্রামে এরকম একটা প্রতিষ্ঠান আছে, সত্যিই খুব ভালো লাগে এটা ভাবলে। তো চলো এখন ভেতরে যাওয়া যাক, আর তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করব। এবং এখানকার যে কর্ণধার বলরাম কাকু, তো বলরাম কাকুর সঙ্গেও যদি দেখা হয়ে যায় খুবই ভালো হবে। না আরো একটা আছে, দুটাই
কুকুরছানাটা কি কিউট না? তো যাই হোক, কুকুরছানাটা আমার বেশ ভালো লাগছিল। এরকম নাকি ২ টো আছে, আমি একটাকেই দেখতে পেলাম। আর তারপর দেখো কি সুন্দর চারদিকে বাগানটা কি সুন্দর করে সাজিয়েছে। অ্যাকচুয়ালি শুধু শীতের সময় বলে নয়, সারা বছরই না আশ্রমটা খুব সুন্দর করে সাজানো থাকে। হ্যাঁ, শীতের সময় একটু বেশিই ভালো লাগছে, কারণ চারদিকটা অনেক মানে অনেক রকমের ফুলের গাছ এখন দেখতে পাচ্ছি। আর আমি আর রিতা দুজনই এসছিলাম। আর ও এখন ঘুরিয়ে, ঘুরিয়ে দেখাচ্ছিল আমাকে, কারণ ও কিছুদিন আগে এসে ঘুরে গেছে। আর আমি তো এখানে আশ্রমে অনেক বাচ্চা থাকে, ছোট থেকে বড় মোটামুটি। আর পাশেই তো স্কুল আছে, এখানেই পড়াশোনা করে, এখানেই থাকে। অ্যাকচুয়ালি এটা না তোমার অনাথ আশ্রম। তো এখানে যে দেখাশোনা করে সমস্ত কিছু বলরাম কাকু। তো আমি আগে যখন এসেছিলাম তখন কাকু, তারপরে কাকুর মেয়ে সবাই ছিল, ঘুরিয়ে, ঘুরিয়ে দেখিয়েছিল। আর আজকে আমি এসেছি কাউকে না জানিয়েই। আর না জানিয়েই এসেছি, এসে পুরোটা ঘুরে, ঘুরে দেখছি। কি বলো তো মানে সবাই তো কাজের মধ্যে ব্যস্ত থাকে, আর বলে এলে সেই আবার ব্যস্ত হয়ে যাবে। তো এই কারণে আর কিছু বলিনি। তো চলো ঘুরে, এই যে চলো এখন ঘুরে, ঘুরে জায়গাগুলো দেখি। আর এই জায়গাটা দেখো, এই জায়গাটা ভীষণ সুন্দর না? তো এখানে কম করে হলেও ১০০ জন মতো বাচ্চা থাকে, ছেলেরা নাকি ৫০ জন মতো থাকে, আর মেয়েরা ৫০ জন। আর এখানে এর আগে যারা পড়াশুনো করে যারা হয়তো এখন চাকরি-বাকরি করছে, বাইরে থাকে, অনেকেই এরকম আছে। আর এখানে না তোমার এত যত্নের সঙ্গে ওদের দেখাশোনা করে। অ্যাকচুয়ালি বলরাম কাকু বলতে গেলে ওদের বাবা-মা সমস্ত কিছু। আর এই আশ্রমটা যখন শুরু করেছিল বলরাম কাকু, তখন তোমার একটা বাচ্চাকে মানে একটা শিশুকে পেয়েছিল। তো ভাবেনি কোনোদিন যে এইরকম কিছু একটা করবে। একটা শিশুকে যখন কুড়িয়ে পেয়েছিল, তো তখন ওই শিশুটাকে নিয়েই মানে ভাবনা আসে যে ওইরকম দুস্থ শিশুদের বা যাদের হয়তো বাবা-মা দেখবে না, এরকম রেখে চলে যাবে বা এরকম কিছু। তো ওদেরকে কাকু রাখবে নিজের কাছে এবং ওদের বাবা-মা হয়ে উঠবে। তো সেই থেকে এক এক করে তোমার মানে এ পর্যন্ত অনেকজন পড়াশুনো করে তো এখন চাকরি-বাকরি করছে। তারপরে এখন কম করে আছে ১০০ জন মতো। তো সেই সব ছেলেমেয়েরা এখানে দেখো এত যত্নের সঙ্গে ওরা বড় হয়ে উঠছে, দেখলে সত্যিই খুব ভালো লাগে। তো এখন আমরা একটু ঘুরে, ঘুরে দেখছিলাম। আর চারদিকটা তো দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর করে সাজানো। আর শুধু আমাদের এলাকার মানুষ নয়, বাইরে থেকেও প্রচুর মানুষ আসে। আর এই প্রতিষ্ঠানটা তোমার শুধু একার দ্বারা তো সম্ভব নয়। অনেক মানুষ এটার সঙ্গে জড়িত এবং অনেক ডোনেশন পাওয়ার পরে এইসব মানে কাজকর্ম এত মানে এই প্লেসটা এত বড় হতে পেরেছে, এই প্রতিষ্ঠানটা এত বড় হয়েছে। তো যাই হোক, এদিকে দেখো বাচ্চারা কি মিষ্টি, মিষ্টি সব ছেলেমেয়েরা সবাই খেলাধুলা করছিল, কারণ বিকেল টাইম। আর এই জায়গাটা দেখো দেখো ঠিক পুকুরের উপরে এইরকম একটা জায়গা। বেশ এত ভালো লাগছিল না, পরিবেশটা ভীষণই ভালো লাগছিল। আর আমার আশা বলতে সেই বিয়ের পরে একবার এসছিলাম, তখন বাবার সঙ্গে এসছিলাম। বাবাইও সঙ্গে ছিল। আর এইটা আজকে কাউকে কিছু না বলেই আমি চলে এসেছিলাম। আর যেহেতু বাড়ি থেকে ওই ৫ মিনিট লাগে, বাড়িতে যেমন নরমালভাবে ছিলাম ঠিক ওইভাবেই চলে এসেছিলাম। তো ভাবলাম যে বলরাম কাকুর সঙ্গে যদি দেখা হয়ে যায় ভালো, তো বাচ্চারাও কেমন আছে একটু ঘুরে এখন দেখা যাবে। আর এখন শীতকাল, তো শীতকালে চারদিকটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। তো আর আমি রিতাকে নিয়েই চলে এসেছিলাম। আর রিতা কয়েকদিন আগে এসে ঘুরে গেছিল। তো ও বলল যে, "মৌমিতাদি চলো, খুব সুন্দর, এখন ভালো লাগবে বেশ জায়গাগুলো।" তো তারপরে ঘুরছিলাম, জায়গাগুলো ঘুরে, ঘুরে দেখছিলাম। বাচ্চারা খেলাধুলা করছিল, ওদের সঙ্গে একটু গল্পও করছিলাম। তারপরে এই জায়গাটা আমার দেখে বেশ ভালো লাগলো। ভাবলাম কয়েকটা ফটো তুলি বাচ্চাদের সঙ্গে। তো ওদের সঙ্গে একটু গল্পও করছিলাম, ওদের নাম জানছিলাম কে কোন ক্লাসে পড়ে। আর ঠিক আশ্রমের পাশেই তোমার স্কুল আছে, তো ওরা পায়ে হেঁটেই স্কুলে যায়। তো ভীষণ ভালো লাগছিল। তো দেখো মানে দেখলে বোঝা যায় যে ওদের বাবা-মা ছেড়ে কীভাবে চলে গেছে বা বাবা-মা দেখেনি। তো কে যে কীভাবে এসছে কাকুর কাছে, মানে সেটা সত্যি মানে ওই গল্পগুলো এক করে শুনলে না সত্যি এত কষ্ট লাগে। অনেককে মানে কাউকে কুড়িয়ে পেয়েছে, কেউ বা কারোর বাবা-মা ছেড়ে চলে গেছে, কেউ হারিয়ে গেছিল, পেয়েছে। মানে এইসব ব্যাপারগুলো সব আছে। তো যাই হোক, বাচ্চাগুলোকে দেখে এত মায়া লাগছিল, ভীষণই ভালো লাগছিল। তো তারপরে দেখো এই যে মাঠটাতে, এরাও কিন্তু ওই আশ্রমেরই ছেলেরা। তো ওরা এই মাঠটা ওদের জন্য এই নতুন করেছে এই বছরই। তো ওরা ওখানে বেশ খেলাধুলা করছিল।
আর সত্যি পড়াশোনার সময় পড়াশুনো, খেলাধুলার সময় খেলাধুলো। আর চারদিকের বাগান, মানে এত বড় এরিয়া নিয়ে, তোমরা তো দেখেই বুঝতে পারছো যে এটা কতটা বড় এরিয়া নিয়ে এই আশ্রমটা গড়ে উঠেছে। শুধু এই অনাথ আশ্রম নয়, পাশে একটা বৃদ্ধাশ্রম, আরও একটা আশ্রম আছে। তো আমাদের গ্রামে না দুটো আশ্রম আর একটা মঞ্চাসা বলে একটা প্লেস, যেটাতে মানে টুরিস্টরা আসে, মানে ওটা বেড়াতে, মানে শহরের মানুষরা না ওই বেড়াতে এলে ভীষণই ভালো লাগবে। গ্রাম্য পরিবেশের মধ্যে গ্রাম্য খাওয়া দাওয়া সমস্ত কিছুটা। আর তার সঙ্গে এই যে দুটো আশ্রম, এটা অনাথ আশ্রম বাচ্চাদের জন্য, আরেকটা আছে বৃদ্ধাশ্রম। না, তো না। যাই হোক, তো আর আশ্রমের টমেটো মধ্যেই ফটো দেখো তুলছি, রাস্তার টমেটো পাশে তুলবো না। পাশে এরকম কত টমেটো গাছ হয়েছে। আর গাছগুলোতে কত কত করে টমেটো হয়েছে, মানে গাছগুলো তো পুরো শুয়ে গেছে, এত টমেটো হয়েছে গাছে। তো এই যে সবজিগুলো দেখছো না, মানে কত মানুষ এখানে কাজ করে, মানে না দেখলে না কত সত্যি বিশ্বাস টমেটো হবে না। হয়েছে? মানে সামনে থেকে যখন দেখবেন যে কত মানুষ এই আশ্রমের সঙ্গে জড়িয়ে আছে। তো ওরা কাজবাজ করে, এই যে সবজি, কেউ বা সবজি গাছে মাটি দিচ্ছে, কেউ বা জল দিচ্ছে, কেউ ফুল গাছে জল দিচ্ছে, এরকম সবার কাজ ভাগ আছে। তো আমি বেশ ঘুরে ঘুরে দেখছিলাম, আর এই টমেটোগুলো, এত টমেটো দেখে গাছে, সত্যি আমার মন, মানে কি বলবো, ভীষণ ভালো লাগছিল, ইচ্ছে করছিল টমেটোগুলো তুলি। তো তারপরে এদিকটা দেখো বাঁধাকপির গাছ, তারপরে ফুলকপির গাছ, একদিকে তোমার বাঁধাকপি হয়েছে, একদিকে ফুলকপি হয়েছে। আর বাঁধাকপিগুলো দেখো কত বড় বড়, মানে এত ভালো লাগছিল না, সত্যি বলতে কি গত বছর শীতেও তো আমি মানে গ্রামে এসে সেইভাবে বেরোইনি, ওই কারণ জানতাম যে এইদিকে আমাদের প্রচুর ভালো ভালো সব সবজি পাওয়া যায়, এদিকে সবজি চাষটা বেশি হয়। কিন্তু যে এত সবজি চাষ হয় সেটা আমি এবছর না দেখলে বুঝতেই পারতাম না। আর আশ্রমের মধ্যেও এইরকম গাছ। তো এই সমস্ত কিছুটা, অনেক মানুষজন আছে যারা পরিচর্যা করে গ্রামেরই। তো চলো এখন সবটাই, শীতকালে সবুজ শাকসবজি সত্যি কার না ভালো লাগে দেখতে বলো। আর এত বড় বড় সব বাঁধাকপি ফুলকপির গাছ, সত্যি আমি এর আগে কোনো দিন দেখিনি এইরকম গাছ। এই প্রথমবার গ্রামে এসে অনেক কিছুই দেখছি রিতার সঙ্গে ঘুরতে ঘুরতে। আর একা থাকলে তো সেভাবে বেরোনো হয় না। তো ভালোই ঘোরা হলো, আশ্রমে এসে অনেকক্ষণ ঘুরেছি। এখন বাড়ি যাওয়ার পালা, সন্ধ্যা নামছে। আর এখন বাড়ি গিয়ে একটু পিঠে টিঠে এইসব করতে হবে। আর আজকে যেহেতু মকর সংক্রান্তি, তো কি বলতো, বাড়ি থেকে ফোন করছিল, মানে আমার বাড়ি থেকে মা, মাসি, সুমি, এরা সবাই মিলে ফোন করছিল, দিদি চলে এসো, সবাই মিলে এখানে পিঠে বানানো হচ্ছে। আর ওখানে যেহেতু কাঁথির কাছাকাছি ওই শৌলাতে তো তোমার ওই পৌষ মেলা হয়, তো ওরা সবাই মিলে যাবে, আমাকে যাওয়ার জন্য বলছিল। কিন্তু কি বলতো, যেহেতু পৌষ মাসের আজকে লাস্ট, তারপর হচ্ছে আর মায়ের শরীরটাও একটু ভালো নেই, শাশুড়ি মায়ের। তো এই কারণে যেতে পারিনি। আর কালকে তো স্কুল খুলে যাবে, তো কাল থেকে তো আবার স্কুলে যেতে হবে। তো এই কারণে সকালবেলা একদম এখান থেকে খাওয়া দাওয়া করে যেমন স্কুলে যাই সেইভাবে এখান থেকেই যাব। আর ওদের জন্য মন খারাপও একটু করছিল, কিন্তু আবার এই রিতা এখানে আছে, একে ছেড়ে যেতেও আবার এখান থেকে একটু খারাপই লাগে, কারণ ও এখানে একা একা থাকে। তো আর আমি এসেছি, একটু দুজন বেরিয়েছি, মোটামুটি আমার দুজন একসঙ্গে বেরোলে কেউ কিছু বলে না। আর আমি চলে গেলে ও পুরোপুরি একা হয়ে যায়, সারাদিন সেই রান্না বান্না আর এদিক ওদিক মোটামুটি বাড়ির মধ্যেই কেটে যায়। তো যাই হোক, এখন বাড়ি যাই। গরু না, না এটা, এটা থাকে কোথায়? ওই যে ঘর তো ছোট। সন্ধে নেমে এসছে, বাড়ি ফিরবো এমন সময়ে কাকুর সঙ্গে দেখা হয়ে গেল। অ্যাকচুয়ালি এই যে দেখছো, উনি হচ্ছে বলরাম কাকু, যিনি এই আশ্রমের কর্ণধার। শুধু এই আশ্রম নয়, এর সঙ্গে তোমার বৃদ্ধাশ্রমও আছে মানে পাশেই। তো এই সমস্ত কিছুটা দেখাশোনা করে, অনেক কষ্ট করে বলরাম কাকু এই আশ্রমটা গড়ে উঠেছে। প্রচুর পরিশ্রম আছে এই এত বড় একটা আশ্রম তৈরি করার পেছনে। তো যাই হোক, তারপরে কাকুর সঙ্গে গল্প করছিলাম, আর আমি এটা একদমই চাইছিলাম না যে কাকুর সঙ্গে দেখা হলে কফি খাওয়াবে, এইসব করবে। আর সত্যি বলতে কি, এখানে এসে আমি যে সম্মানটা পাই সেটা কিন্তু সম্পূর্ণ আমার শ্বশুরমশাইয়ের জন্য। কারণ আমার এই গ্রামে আমার শ্বশুরমশাইয়ের মানে খুব ভালো নামডাক আছে। আর মোটামুটি গ্রামের মধ্যে না, মানে বাবার জন্য আমি যে সম্মানটা পাই এখানে, ওটা না ভীষণই ভালো লাগে। মানে কি বলবো, মানে ওটা একটা আলাদা প্রাপ্তি। এই যে আমি চলে এসেছি আশ্রমে কাউকে কিছু না বলেই একা একা। তো কাকু সত্যিই আশা করেনি যে আমি এইভাবে চলে আসবো। তো বাবাকে ওটা ফোন করে, আমার শ্বশুরমশাইকে ফোন করে কথা বলছিল যে এইরকম বৌমা এসছে, বৌমার সঙ্গে বসে এই কফি খাচ্ছি, আর পারলে তুমিও দাদা চলে এসো। তো যাই হোক, বাবা এখন আসতে পারবে না। তো তারপরে দেখো এইটা যে দেখছো, এটা হচ্ছে মন্দির। এই আশ্রমের মধ্যে তোমার এই দুদিকে, একদিকে আছে তোমার শিব মন্দির, একদিকে কালী মন্দির।
তো দুদিকে দুটো ভগবান তো বসেই আছে সবাইকে দেখার জন্য। আর তারপরেই দেখো এটা হচ্ছে তোমার মঞ্চ। এখানে সব সময়ের জন্য এরকম প্যান্ডেল করা থাকে। আর এখানে কারণ একটার পর একটা অনুষ্ঠান লেগেই থাকে। তো এখন বাড়ি যাওয়ার পালা, কারণ সন্ধে নেমে আসছে। তো সন্ধ্যের আগেই বাড়ি ফিরতে হবে। আর আজকে যেহেতু পৌষ সংক্রান্তি, পৌষ সংক্রান্তিতে একটু পিঠেও বানাতে হবে। আর হ্যাঁ দিল। না 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 আয়, চলো চলো চলো, আর না না। তো এদিকে পৌষ সংক্রান্তির যে পুজো হয় সন্ধেবেলা, তো এই পুজোর প্রিপারেশন চলছে। আর খুব সুন্দর করে একদম সাজিয়ে এদিকে দেখো তোমার পাল্লা, তারপরে তোমার কাটারি এইসবের ছবি-টবি বেশ এঁকেছে। তো এদিকে চলো আমি এখন পিঠে বানাবো। আর অ্যাকচুয়ালি কী বলো তো, মায়ের কাছে থাকলে না আমার মা কিন্তু ভীষণ ভালো পিঠে বানাতে পারে। পৌষ সংক্রান্তিতে অনেক রকমের পিঠে বানায়। আর মাসি, মা সবাই আমাকে খুব করে ফোন করছিল সকাল থেকে। আমি তো যেতে পারিনি, কিন্তু এখানে সেরকম কেউ পিঠে খুব একটা খেতে পছন্দ করে না। কিন্তু কি করব, পৌষ সংক্রান্তিতে একটু পিঠে না হলে না সত্যি মনটা খারাপ করবে আমার। তাই ভাবলাম যে একটু পাটিসাপটা আর অল্প একটু মালপোয়া বানাবো। তো মালপোয়াটা বাবাই খেতে পছন্দ করে। আর পাটিসাপটাটা আমার ইচ্ছে করছিল যে একটু পাটিসাপটা হলে খেতে বেশ ভালো লাগবে। তো ওই কারণেই এক এক করে পিঠেগুলো বানাচ্ছিলাম। আর মা ওইদিকে পুজোর কাজে ব্যস্ত। এই দেখো আমার পাটিসাপটাও রেডি আর এদিকে মালপোয়া রেডি। আর পাটিসাপটা করেছিলাম, বাবা যেহেতু একটু সুগার ফ্রি খাবে, তো ওই জন্য না বাবার জন্য তোমার দুটো আলাদা মানে সুগার ফ্রি পাটিসাপটাও বানিয়েছিলাম আলাদা করে। তো ওটা খেয়ে বলেছিল যে ভীষণ ভালো হয়েছে, মাথায় বুদ্ধি আছে। তো আমি যেভাবে বানিয়েছিলাম, তোমরা যদি কোনো দিন দেখতে চাও যে সুগার ফ্রি পাটিসাপটা কীরকম বানিয়েছিলে, তো তোমাদের সঙ্গে একদিন আমি শেয়ার করব। তো যাই হোক, আর বাবার জন্য দেখো ওই যে সুগার ফ্রি যে পাটিসাপটা যেটা বানিয়েছিলাম ওটা বাবাকে এখন দেবো। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আর ব্লগটা যদি ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আর তোমরা এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। আর যদি ব্লগটা ভালো লাগে প্লিজ কমেন্ট করবে তোমরা। তোমরা কমেন্ট করলেই আমি এনার্জি পাই আবার নতুন একটা ব্লগ বানানোর। তো সবাই খুব ভালো থাকবে, টাটা।